প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা আপনাদের। প্রতিদিনের নাই সকাল সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে সংবাদ বিশ্লেষণ করবেন বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম। রহিম ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত রহিম ভাই রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট, একজন উদ্যোক্তা, সাবেক জনপ্রতিনিধি, অনেক গুণে গুণান্বিত আমাদের রহিম ভাই। রহিম ভাই জনপ্রতিনিধি অবস্থায় জনগণের খবরগুলোই কিন্তু আমরা সাধারণত পড়ে শুনে এবং ব্যাখ্যা শুনবো আমরা। প্রিয় দর্শক, প্রতিদিন জাতীয় পত্রিকা একটি এবং সিলেটের স্থানীয় দুইটি পত্রিকা নিয়ে আমরা শিরোনাম পড়ি এবং একজন অতিথির মাধ্যমে আমরা একটু বিশ্লেষণ করি। আজকে আমি বললাম যে অতিথি আছে রহিম ভাই, এবং আজকে পত্রিকা আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা আসছে রূপালী বাংলাদেশ, জাতীয় দৈনিক, সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি এবং সিলেট জালালাবাদ। এই তিনটি পত্রিকা নিয়েই আমরা আজকে খবর পরিবেশন করব এবং সাথে সাথে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। আমি এইটুকু বলবো যে এই তিনটি পত্রিকা প্রতিদিন যেহেতু আমরা পত্রিকা চেঞ্জ করি, এই তিনটি পত্রিকার এই অনুষ্ঠানটা যদি প্রত্যেকে কেউ শোনে, যারা শুনবে আর কোন পত্রিকা পড়া লাগবে না। সেটাই, তিনটি পত্রিকা গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখানে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করছেন আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর মধ্যবাজার, লক্ষ্মীপুরের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম, ওনাকেও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আজ শনিবার 13 জুন 2026, 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26 জিলহজ 1447 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শুনেছি, বাংলাদেশের প্রথম এই সরকারের প্রথম বাজেট নিয়ে আলোচনা। সেই খবরটি প্রথমে সবার জন্য বাজেট, অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলন। অর্থমন্ত্রী 3R কৌশলে এগুচ্ছে সরকার। অভাব থাকলে দুর্নীতি প্রবণতা থাকে, বেতন বাড়লে কমবে, 4-5 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এইভাবে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এটা খবরের বিশ্লেষণ আপনার বাজেট নিয়ে আলোচনার মধ্যে আনবো আসছে কাছ থেকে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি। এটা কোনো সময় হয়, কোনো সময় হয় না। এবছর হয় নাই। বড় বাজেটে সংকট দেখছে বিরোধীদের প্রতিক্রিয়া। বাস্তবায়নের মানেই নির্ভর করে বাজেটের সাফল্য। সিপিডির বাজেট প্রতিক্রিয়া। লক্ষ্যমাত্রার বিশাল রাজস্ব আদায় অত্যন্ত চ্যালেঞ্জিং। বিশেষ সুবিধা দিয়ে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা অসম্ভব। সিপিডির প্রতিক্রিয়াটা কিন্তু প্রত্যেকটা নেগেটিভ, যে কোটা তারা উল্লেখ করেছে আর কি। আরো অন্যান্য খবরে আবার আসি আমরা বাজেট শেষ করে। রামিসা হত্যা মামলার রায়ে পুরনো ফাইলেও গতি। উচ্চ আদালতে অপেক্ষায় সহস্রাধিক ডেথ রেফারেন্স। আসিয়া ধর্ষণ হত্যা মামলার পেপার বুকও হাইকোর্টে। রামিসা হত্যা মামলার রায়ে পুরনো ফাইলের একটা গতি আসছে আর কি। একটা মামলা শেষ হতেই অন্যান্য ফাইলগুলো, এটা একটা ভালো দিক আমরা মনে করব। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি। পুশিন সহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য। নয়াদিল্লিতে সমাপ্ত সীমান্ত সম্মেলন। আলোচনা হয়েছে 11 ইস্যুতে, যৌথ সংবাদ সম্মেলন করেনি ভারত। 8 দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। 24 ঘন্টায় চলে গেছেন 176 জন। নতুন রোগী ভর্তি নেওয়া ও বহির্বিভাগ বন্ধ। রোগী ও স্বজনের মধ্যে চরম ক্ষোভ উৎকণ্ঠা। একটা হাসপাতালে যখন রোগীর কমপ্লেন আসে তখন স্বাভাবিকভাবে কিন্তু এটা হয়। 8 দিন একটা পুরাতন হাসপাতাল, কিন্তু এরকম একটা আরো খবর, খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। এই 5 মিশালি খবর দিয়ে রূপালী বাংলাদেশ তাদের প্রথম পৃষ্ঠা সাজিয়েছে। শেষ পৃষ্ঠা পড়ার পরে আজকে অতিথির কাছে আমরা বিশ্লেষণের জন্য। পুষ্টি নাকি বিষ খাচ্ছে মানুষ। রঙিন মৌসুমী ফলের আড়লে নীরব আতঙ্ক। ফল ও সবজিতে অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার দীর্ঘমেয়াদী ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি ধাপে
কঠোর নজরদারি ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আপনি সত্যিকার অর্থে সাংবাদিক, এদিকে জনপ্রতিনিধি, এই যে পুষ্টি নাকি বিষ খাচ্ছে মানুষ, আমি অন্য খবরের আগে এটা একটা বিশ্লেষণ আপনাদের চাচ্ছি যে রঙিন মৌসুমী ফলের আড়ালে নীরব আতঙ্কে এটার প্রতিক্রিয়া কি আপনি দেখছেন সমাজে? এটা ভয়াবহ অবস্থা। এই যে মনে করেন আমরা সবার একটা কৌতূহলী মাইন্ড, সবার মনে করেন এই যে ফলমূলের প্রতি আকর্ষণ আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। এই যে লঙ্গিন, লিচু, আমাদের আম, অনেক কিছু, এগুলো উৎপাদন সেক্টর থেকে শুরু করবো ভোক্তা পর্যন্ত কঠোর নজরদারি। ওই যে লাস্টে যে বলা হচ্ছে কঠোর নজরদারি ছাড়া কোনো উপায় নাই। কারণ আমরা অনেকেই ফসল, এই যে মানে কি ফল ফলাই না, সবাই আমরা রাজশাহী, চাপাই, বিভিন্ন ডিস্ট্রিক্টের ফলের দিকে চেয়ে থাকি। Even এই যে টাঙ্গাইলের যে আনারস, আমার এক বন্ধু ছিল ওই এলাকা, সে বলছে ভাই দয়া করিয়া আনারস খাই। আমরা ঘুরে ফিরে ওই যে আমাদের শ্রীমঙ্গল বা ওই এলাকার যেগুলা বনজ এলাকায় হয় ওইগুলা আমরা খেয়ে থাকি, কিন্তু ওইগুলার দিকে আমরা যাই না কেন? সব হরমোন, ওই যে ফরমালিন যেটা বলা হয়, জি জি, যে দ্রুত পাকানোর জন্য এটা দেওয়া এবং ওইটা বর্ধিত করার জন্য এটা তো হরমোন স্প্রে করা হয়। এটা প্রচুর নজরদারি ছাড়া কোনো উপায় নাই। এই সময় বর্ধিত করার জন্য করা হলো, পরবর্তীতে আবার যাতে পচে না যায় তার জন্য আবার ফরমালিন ইউজ করা। একটা কথা বলা হয়ে থাকে যে হসপিটালে বেড বৃদ্ধির থেকে আপনি আমাদের তৃণমূল বা মূল উৎসতে মানুষ যাতে বিষযুক্ত খাবার না খেয়ে মানে নর্মাল খাবারটা খাইতে পারে হাসপাতালে যদি তার ব্যবস্থা দেন। হাসপাতালে সিট বৃদ্ধির আন্দোলনের দরকার নাই, আমরা যাতে মানে সুস্থ থাকতে পারি তার একটা সহ অবস্থান, একটা পরিবেশ সৃষ্টি করাটা অনেক সুন্দর, একটা গুরুত্বপূর্ণ একটা আপনি মেসেজটা দিলেন। আসলে হাসপাতাল না দাঁড়িয়ে এই পুষ্টি খাবার এবং যে হাতে ফরমালিন যুক্ত খাবারটা বাজারে না আসে, বিষ মুক্ত খাবার, বিষ মুক্ত, এটা ফরমালিন, এটার বিষ, এটা নীরব ঘাতক, এটা দেখবেন না। এমনও মেডিসিন আছে পানির মধ্যে দিয়ে দইলেই ওইটা ফেকে যায়, কেউ বুঝতেই পারবেন না। আসলে আপনার কথা যেমন একটা উদাহরণ দেই, আমার এক বন্ধু সেদিন ইয়েতে ওই ঢাকায় ছিলেন, উনি সন্ধ্যার সময় একটা কলা খেয়েছিলেন মোটা বড় রঙের। উনি খাওয়ার পরে 2 ঘন্টা পরে উনার মুখে দিয়ে বমি উঠছে আর পাতলা পায়খানা শুরু হয়েছে। উনি মুমূর্ষু অবস্থায় পরে ঢাকা থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এই কলাটা খাওয়ার কারণে। চিন্তা করেন, আমরা বিশ্বের রাজ্যে বসবাস করছি, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানব জাতিকে বাঁচানোর জন্য সরকারকে গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্ট, ওই যে নিরাপদ খাদ্য বিভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে মাঠে নামতে হবে। এই যে একটি উদাহরণ আপনি দিলেন, এই একটি উদাহরণ কিন্তু একটির মধ্যে নাই, এটা কিন্তু শত শত উদাহরণ প্রতিদিন, শত উদাহরণ। সেদিন আমি খেয়েছি কিন্তু 12 দিন অসুবিধা হয়েছে শরীরে আমার মারাত্মক ধরনের। আমরা আশা করব এই পুষ্টি নাকি বিষ যে খাচ্ছে একটি প্রতিবেদন আসছে, এটা থেকে মানুষ সচেতন হওয়া দরকার। এবং যারা ফসল বিক্রি করছে, এই যে সবজি, তারপর হচ্ছে আপনার যে ইয়েগুলো সিজনাল ফ্রুটস, এটা আর কি, তাদেরও তো সন্তান আছে। আমরা আশা করবো এই নিউজগুলো প্রকাশিত হওয়ার পরে প্রত্যেকেই এখান থেকে একটু শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সিজনে সবাই দ্রুত ইনকামের জন্য তাড়াতাড়ি ফসলটা ফলানো মানে পাকানোর ব্যবস্থা করে থাকেন। এইটার জন্য ওই হিমাগার, ন্যাচারাল এখন হিমাগার তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে আছে, চায়নাতে আছে, ভিয়েতনামে আছে, ওইগুলো ফলো করে কৃষক পর্যায়ে যাতে ফসলগুলা তারা সংরক্ষণ করতে পারে 6 মাস বা 3 মাস, এই ধরনের ব্যবস্থা করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই। আমরা অন্য খবরের দিকে আসি। বাজেটের প্রভাব নেই ভোগ্যপণ্যের বাজারে। ঢাকার সবজির বাজার স্থিতিশীল, ডাল, ছোলা, চিনি, মুরগির দাম বেড়েছে। রাজধানীতে অন্য খবর আসছে আবার, রাজধানীতে ঝুম বৃষ্টি, সড়কে জলজট, ভোগান্তিতে নাগরিক। ভয়ঙ্কর অর্থ পাচারকারী ছেলের দুর্নীতিবাজ বাবা। সৈয়দ শফিকুর রহমান রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির এজিএম ছিলেন তিনি। দুর্নীতির দায়ে গত এপ্রিলে তাকে বরখাস্ত করা হয়। তবে সৈয়দ শফিকের আরেকটি পরিচয় হলো ভয়ঙ্কর অর্থনীতি পাচারকারী সৈয়দ আব্দুল্লাহ জায়েদের বাবা। তিনি বাবা ছেলে দুইজনই দুর্নীতিতে সম্পৃক্ত। এই যে দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, তাকে করা হয়েছে, অপসারণ করা হয়েছে, তারপর ছেলের দুর্নীতিবাজ রয়েছে। দুর্নীতিটা নিয়ে একটু কথা বলার। হ্যাঁ ঠিক আছে মিলন ভাই, আমি বলবো আমার মানে একটা সুখ সংবাদ বলতেই হয় আজকের এই মুহূর্তে। যদিও পত্রিকা আসে নাই, উনি আজকে ইন্তেকাল করেছেন আমাদের সিলেটের একজন বরেণ্য ব্যক্তি, সাবেক এমপি মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী, কানাইঘাট ঝুঁকিগঞ্জের সাবেক এমপি এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা। আজকে তিনি ইন্তেকাল করেছেন। আজ ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে কানাইঘাটে। আজকে আমরা এই
অনুষ্ঠানে ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং সুখ সমৃদ্ধ আমিন। পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। দীর্ঘদিন ফরিদ ভাই অসুস্থ অবস্থায় ছিল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আমিও মাঝে মাঝে ওনার ছেলে আলাদা ব্যাংকে চাকরি করে, আমি খোঁজ নিতাম। আজকে তিনি নেই, পত্রিকায় আসলে তার ব্যাপক আমরা জানতে পারতাম। ফেসবুকের ভিত্তিতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করলাম। ও যে আপনি যে দুর্নীতির বিষয়টা নিয়ে আলোচনা করছি। দুর্নীতির রোধ করার জন্য সরকারি পর্যায়ে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকারি অফিসারদের বেতন ভাতা বৃদ্ধিও করা হয়েছে। মানে নতুন সরকারও এসেছেন। দুর্নীতি একটা ক্যান্সার রোগের মতো, এটাকে আমাদের যে কোনো মূল্যে লাগাম ধরতে হবে এবং আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না। আমাদের জনগণকেও সেই শপথ দিতে হবে এবং সরকারের তো দুর্নীতি দমন কমিশন, আর এক সময় ব্যুরো ছিল, দুর্নীতি দমন ব্যুরো, এখন এটা কমিশনে রূপান্তর করা হয়েছে, সরকার করেছে। এই ডিপার্টমেন্টকে বিভিন্ন দপ্তরে তার কার্যক্রম বাস্তবায়ন করে এটাকে আমি মনে করো যাতে জাতীয় স্ট্যান্ডার্ডে নিয়ে আনতে, যাতে দুর্নীতি রোধ করা। অনেক অনেক ধন্যবাদ। আসলে মুক্ত কখনো হয়তো হবে না, তবে রোধ করলে হয়তো কমে আসবে। এটা সুন্দর বিশ্লেষণ করার জন্য। কোটি কোটি টাকার হিসাব চাই প্রশাসন। শাহজালাল এবং শাহপরান মাজারের দান, নজরানা ইত্যাদি নিয়ে একটি প্রশাসনের নজরে আসছে। এটা দেখা যাক ভবিষ্যতে কি হয় এটা নিয়ে। আমরা চাই যে এটা স্বচ্ছতার মধ্যে আসুক। আর দুইটা মাজার, একটা উলিয়ার মাজার, আমরা চাই যে এটারে দৃষ্টিনন্দন করা হোক, যেহেতু পর্যটকরা আসেন। আর ডিসি মহোদয় বলেছেন যে দুইটাকে একটা ইসলামিক কমপ্লেক্সের রূপ নেওয়ার জন্য, যেমন শাহজালাল মাজার রয়েছে, মসজিদ, মাদ্রাসা সব মিলিয়ে এখানে একটা ইসলামিক কমপ্লেক্স, এটা অত্যন্ত সুন্দর। অলরেডি একভাবে চলছে, হয়তো তাকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। দেশের সব দুই মাজারের আয় ব্যয় 1 মাস পর্যবেক্ষণ থাকবে প্রশাসনের যৌথ দল, জেলা প্রশাসকের বক্তব্য এটা আর কি। এটা যে কোনো জিনিসের চেক এন্ড ব্যালেন্স দরকার আছে। যাক, এটা অগণিত ভক্ত, হাজার হাজার না লক্ষ লক্ষ ভক্ত আছে, তাদের মনের জন্য কোনো আঘাত না লাগে, সরকার যেন সুন্দরভাবে জিনিসটা করে নেয়, এই প্রত্যাশা রইল। জাতীয় পত্রিকা আমরা শেষ করে স্থানীয় পত্রিকা যাবেন। একটা বিষয় বলছিলেন না যে ওই যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কক্সবাজার যাচ্ছেন। কক্সবাজার জাতীয় পর্যায়ে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হবে। সারা দেশব্যাপী যে সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষের চারা, এই উদ্যোগটা আমি মনে খুবই মানে সুন্দর উদ্যোগ এবং আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সিলেটেও তো এটার উপর একটা সেমিনার হচ্ছে এবং গাছ রোপণ আজকে থেকে আনুষ্ঠানিক শুরু হয়ে গেল এবং আলিয়া মাদ্রাসা মাঠে কিছুদিনের মধ্যেই বৃক্ষ মেলা শুরু হবে। আশা করি আমাদের সবুজ বাংলাদেশ আমরা স্থানীয় পত্রিকা আসি। প্রিয় দর্শক, স্থানীয় পত্রিকা বলেছি আগেও, জালালাবাদ এবং যুগভেরি দুটি পত্রিকা আমাদের হাতে আছে। যুগভেরি পত্রিকাটা আমি প্রথমে নিচ্ছি। দৈনিক যুগভেরি, শিশু ফাহিমা হত্যা, জাকির ও তার 2 ভাইকে অভিযুক্ত করে চার্জশিট। 35 ডিগ্রি সেলসিয়াসে হাঁসফাঁস সিলেট। কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। জার্সি বিক্রিতে আগ্রহ কম, ব্র্যান্ডগুলোর অনলাইনে ফুটপাতে বিক্রি। অনলাইনে ফুটপাতে বিক্রি রমরমা একটা ব্যবসা হচ্ছে, কম দাম কেনা, কম দামে। সরকার বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বাণিজ্য মন্ত্রী। পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি। এখানে ভাতা দেওয়া হবে, ফ্যামিলি ভাতা, ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপে দেওয়া হবে। সিলেটকে পূর্ণাঙ্গ এভিয়েশন ও লজিস্টিক হাবে গড়ার পরিকল্পনা, জাতীয় বাজেট 26-27-এর। প্রশাসন পুলিশের যৌথ অভিযোগে 119 মামলা, 90 জনের জেল। আয় ব্যয়ের হিসেবে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসকের উদ্যোগ, যেটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্সে তালা। শেষ পৃষ্ঠায় খবর পড়ার পর আবারও আসবো অতিথির কাছে। সাবিতে জাতীয় ছাত্র শক্তির 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। দক্ষিণ কোরিয়ায় জাদুকরি কামব্যাক। সিলেটে ভূমিকম্প অনুভূত। দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার 37 বাংলাদেশি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
চেয়ারম্যান হলেন রেজাউল হাসান ওয়েস লুধি। আমরা অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাই। নতুন এই পদায়িত হয়ে সিলেটকে সুন্দর করবেন এই প্রত্যাশা। স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে চিকিৎসক রোগীরা। বানিয়াচঙ্গের একটি হবিগঞ্জের বানিয়াচঙ্গের একটি কমপ্লেক্সের কথা বলা হয়েছে এখানে। হাওরে মাছই ছিল ভরসা, এবার তাতেও নিষেধাজ্ঞা। আপনি একটা এগ্রো ফার্মের নিজেই একজন উদ্যোক্তা, না এই ব্যাপারে আপনার এটা হলো কি, এটা সাময়িক সময়ের জন্য, যাতে মাছ এবং পোনা মানে তার মানে ইয়ে করতে পারে, বংশ বিস্তার করতে পারে। এটার জন্য একটা নির্দিষ্ট সময়ে সরকারিভাবে এই মাছ মানে ধরা মারা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটা এই সময়ের জন্য আমাদের তালিকাভুক্ত মৎস্যজীবী যারা, তাদেরকে গভর্নমেন্ট থেকে খাদ্য সহায়তা বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কথাটা যদি এটাই হয় তাহলে তো এইভাবে নিউজটা কেমন না, স্থায়ীভাবে কোনো অসুবিধা নাই না, এটা নির্দিষ্ট সময়। এখন তো মাছ বা বাচ্চা দেবে, পোনা মাছ হাওরে আছে বা জলাশয়ে পোনা মাছ নিজের হলে তাদেরকে, এটা যেমন ইলিশ যেভাবে একটা সময় ধরা নিষিদ্ধ থাকে, ঠিক তদ্রুপ এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। সেদিন সিলেটে একটা সেমিনার ছিল, আমরাও ছিলাম, এটা নিয়ে কথা হয়েছিল। আরো খবর আমরা আরো সামাজিক সংগঠনের ভূমিকা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা। না, এটা ঠিক আছে, সরকার তো একা সবকিছু পারবেন না, বিধায় আমাদের সামাজিক সংগঠন, জনগণের সহযোগিতাটা এটা প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ইয়েতে মানি ওই সামাজিক সংগঠন, এদেরকে তৃণমূল পর্যায়ে কাজগুলা, সরকারের কাজগুলাকে বাস্তবায়ন করার জন্য এটা দরকার। এটা ঠিকই বলেছেন আমাদের ইমদাদ হোসেন চৌধুরী সাহেব, ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টা আমার উন্নয়ন, হ্যাঁ, এটা আরেকটি খবর পড়ার পর আমি এটা যাবো আপনার কাছে। রাজস্ব আদায়ে অবদানের স্বীকৃতি পেলেন সিসিকের কর্মকর্তা কর্মচারীরা। আদায়ের অবদানের তারা যেহেতু রাজস্ব আদায় করেন, এটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রশাসক সব তাদেরকে জানাচ্ছি, মানে তাদেরকে একটা সম্মাননা দিচ্ছেন বা ক্রেস্ট দিচ্ছেন। এটা অবশ্যই কাজের ক্ষেত্রে কেউ যদি এটা সম্মাননা পায়, উৎসাহ উদ্দীপনা পায়, তাদের গতি বাড়ে এবং কাজের প্রতি মানে নিবেদিত প্রাণ হতে পারে। দুটি খবরই পাশাপাশি ভালো খবরই। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন রেজাউল হাসান কয়েস লুধি, বিএনপির একজন ডাকসাইটের নেতা, এবং একটি বাড়তি আর একটি দায়িত্ব ওনাকে দেওয়া হলো। উনি একজন সিলেট শহরের একজন মানে বলবো তড়িৎকর্মা লোক, উনি খুব ডাইনামিক লোক, অত্যন্ত পরিচিত লোক। এটার জন্য উনি যে দায়িত্ব পেয়েছেন, মানে আমরা আশাবাদী যে উনার দ্বারা অনেক কিছু হবে। তো আমি জানি সারা দেশে 3টার মতো মানে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, এটাকে চুক্তিভিত্তিক আর কি। তো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা সিলেটবাসী দীর্ঘদিনের দাবি ছিল, প্রত্যাশা ছিল, ইতিমধ্যে যে এটা দৃশ্যমান হয়েছে, উনাকে একজন ডাইনামিক চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এই জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সরকারকেও ধন্যবাদ জানাই। আমরা চাইবো যে এটা শুধু কাগজে কলমে না রেখে, প্রাতিষ্ঠানিক, তার একটা নির্দিষ্ট অফিস হবে, বাজেট হবে এবং তার নির্দিষ্ট স্টাফ নিয়োগ দিয়ে অচিরেই এই বাজেটের পরেই যাতে কার্যক্রম দৃশ্যমান হয়। আমরা চাইবো এটা পরিকল্পিত, বাস উপযোগী, আধুনিক আমরা একটা সিলেট শহর না মহানগর আমরা দেখতে চাই। অবশ্য মানে কাজের মানুষ, এবং আমরা দেখেছি যে কোনো ইয়াতে ছেপে পড়ে, যখন যেখানে সমস্যা হয় সেখানে যে কোনো বাধায় উনি অতিক্রম করে ভালো কাজে মোটামুটি আমি বলবো কি ওই যে বীর দর পেয়ে গিয়ে চলে। আমরা আশাবাদী যে ওনার দ্বারা কিছু একটা হবে। আমরা অগ্রিম অভিনন্দন জানিয়ে আমরা পরবর্তীতে তার কার্যক্রমে আবারও আমরা আলোচনা করবো। পত্রিকায় আসবে অন্যান্য খবর। প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা, স্পষ্ট হবে নিয়োগ, বেতন, কাঠামো। প্রাথমিক শিক্ষাটা মেইনলি হলো সকল শিক্ষার ভিত্তি, ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় যে ছাত্রছাত্রীরা বেশি মানে তার ফাউন্ডেশনটা ভালো হয়, উচ্চ পর্যায়ে গেলে সে ওইটা আমরা যেটা মানে জ্বরে পড়ে না। গাছের গুড়া শক্ত হইলে ওই গাছের গুড়া শক্ত তুফানে ফেলতে পারে না। আমি সেদিন ঢাকায় একটা জাতীয় প্রোগ্রামে ছিলাম, এখানে আমাদের শিক্ষামন্ত্রী, 2জন প্রতিমন্ত্রীও ছিলেন, শুনেছি এবার অনেক কিছু যে কারিগরি ডিপার্টমেন্টটা ওই সাথে যুক্ত করা হচ্ছে, যাতে হাতে কলমে কাজ, জীবনমুখী কাজ, কর্মমুখী শিক্ষা, এইটাকে গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছেন এবং সকল সেক্টরে একটা নতুন এটা কি বলবো প্রাণবন্ত কার্যক্রম আনার উদ্যোগ নিচ্ছেন। আমরা সবকিছু দেখবো, শুধু বললেই হবে না, কার্যক্ষেত্রে করে শেষ পর্যন্ত আমাদেরকে। এখানে একটি কথা দিক তুলে ধরা হচ্ছে, স্পষ্ট হবে নিয়োগ, বেতন, অবকাঠামো। এই যে নিয়োগটা অত্যন্ত প্রয়োজন হয়েছে। ওটা কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা স্কুলে মাত্র 2জন শিক্ষক আছে, কোথাও শুধু প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষক নাই।
এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ঘুরে। না সেটাই, এখন ইদানিং কিন্তু অনেক সেক্টরে নিয়োগ যে সার্কুলার দেওয়া হচ্ছে, যেমন স্বাস্থ্য সেক্টরে, প্রাথমিক শিক্ষা, পুলিশে, বিডিআর, আর্মি, সব সেক্টরে মানে নতুন করে লোক নেওয়ার একটা সার্কুলার দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষাও দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখি আমরা শেষ পর্যন্ত কি হয়। আমরা ভালো কিছুর অপেক্ষায়, ভালো কিছুর অপেক্ষায় জনগণ চেয়ে আছে। যোগবে বিশেষ করে আমরা জালালাবাদ পত্রিকা নিয়ে হ্যাঁ, একটু ঠিক আছে। পড়বো এবং আলোচনা শুনবো আপনার কাছ থেকে। হুম। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি শেষ পত্রিকা আজকের, দৈনিক জালালাবাদ। 3R কৌশলে এগোচ্ছে সরকার, বাজেটে প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট উত্তর ব্রিফিং এ অর্থমন্ত্রী। বাজেট নিয়ে জাতীয় পত্রিকা আমরা পড়েছি এই খবরটি। মিলেমিশে কাজ করার প্রত্যয় ভারতীয় নতুন হাইকমিশন নিযুক্ত হয়েছে। বিমানে করে নয়, সরাসরি স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এটা একটা অভিনব, কথাটা খুবই সুন্দর আসলে, যে মিলেমিশে দশা মিলে পরীক্ষা হারি দিতে না ইলাজ, কথাটা কিন্তু সুন্দর, শ্রুতিমধুর। কার্যক্ষেত্রে আমরা এগুলা দেখি না, এই জন্য আমরা চাই ওনার কথা অনুযায়ী দুইটা প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ, আমরা মিলেমিশে চলি, যাতে অর্থনৈতিক আমরা এগোতে পারি, স্বাস্থ্য সেক্টরেও এক অন্যের সহযোগিতা নিয়ে চলতে পারি। হ্যাঁ, আর জার্জির রহিম ভাই, তার আগমনটা কিন্তু একটু ব্যতিক্রম। আমরা সাধারণত বিমানে আসে, কিন্তু উনি হচ্ছে স্থলপথে, অর্থাৎ বেনাপোল স্থলপথে আসছেন, অর্থাৎ পদব্রজ ধরা যায় এটাকে আর কি, হেঁটে গাড়িতে। যার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি, মিলেমিশে চলতে পারি। না, তার এই আগমনটার যে পথযাত্রাটাও কিন্তু একটা অন্যরকম ভাবে আসা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা প্রমাণ হয় অন্যরকম কিছু, যে হয়তো লোকটি কাজের লোক হতে পারে। সেটাই। আর অন্য খবরের দিকে আমরা আসি। বাজেট বাস্তবায়নে 3 বড় বাধা দেখছে জামাত বিরোধী দল। তারা খুঁটে খুঁটে বের করবে কোথায় বাধা আছে, তাহলেই সরকার ওইখানে জামাত মানে মিছিলও দিয়েছে যে এটা বিরোধী দল হিসাবে তারও কিছু দায়িত্ব আছে। আর এবার বিশাল বড় বাজেট, তো এখানে রাজস্ব আদায়, বিভিন্ন যে কর্মসূচি বা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, এগুলার মানে ফান্ডিং একটা চ্যালেঞ্জিং আছে। ফান্ড রাইজিং করাটা ওটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিকই আছে। এটাও সরকার চ্যালেঞ্জিং হিসাবে এবার বাজেট দিয়েছে। এখানে বাধা দেখছে বড় বড়, এই যে চ্যালেঞ্জিংটা একটা বাধা, বিশাল বাজেট বাস্তবায়নে যে রাজস্ব আয়টা এবং করা যাবে কি, রাজস্ব আদায় এবং বৈদেশিক যে সাহায্য আমরা বলবো না, অনুদান বা ঋণ যেটাই বলেন, ওইটা একটা স্থিতিশীল পরিবেশ না হইলে বিদেশি দাতা সংস্থাগুলা অনেক সময় মানে বিনিয়োগ করতে চায় না। বড় দেশে একটা স্থিতিশীল পরিবেশ, বাজেট, বড় আশা, এগুলো একবারে হয়তো লক্ষ্য বস্তুতে না গেলেও কিন্তু একটু বৃদ্ধি আসে, এটাকে অনেক চাঞ্চল্য এখানে ফিরে আসে। আকাশে যদি আমি একটা তীর নিক্ষেপ করি, সেটা দূরত্ব কিন্তু আকাশে পৌঁছানো না হলেও টিলা পাহাড় কিন্তু ভেদ হয়ে যাবে। সেটা আমরা আরো কিছু কাজ হয়তো করবেন পিপিপির আওতায়, যেটা পাবলিক প্রজেক্ট পার্টনারশিপ, শুধু একা গভর্নমেন্টের টাকা দিয়ে নয়। যেমন একজনের টাকা আছে, শিল্পপতি আছে, ওনার সাথে গভর্নমেন্ট চুক্তিভিত্তিক হয়ে অনেক কাজ করতে পারেন। এই ধরনের কিছু কাজ করা উচিত। আরো খবর পড়ি আপনার কাছে আবার। বিশ্বকাপে এশীয় সূর্যোদয়, ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু। বাংলাদেশেও এখন পুরাপুরি একটা ঝড়ের মতো বইতেছে, ভেনার্ড প্রেস্টন ইত্যাদি। আমরা খেলা দেখব এবং ফলাফল তো একটা আসবে আর কি। কিন্তু বাংলাদেশের ঝড় হচ্ছে দুটো দলকে নিয়ে, আর্জেন্টিনা বনাম ব্রাজিল, এই দুটাই আমরা সমর্থক বেশি দেখি। আমরা জেলা বিএনপির আনন্দ মিছিল সমাবেশ, প্রস্তাবিত বাজেট উন্নয়নমুখী, জনবান্ধব, দূরদর্শী। এই কোনো কথাবার্তা যখনই প্রথম সরকারে যারা বাজেট হয়, সরকারি দল একটি অভিনন্দন নিয়ে ব্যানার মিছিল নিয়ে আসে, এটা গতানুগতিক নিয়মের মধ্যে আছে। দেশ জুড়ে ছড়িয়েছে মৌসুমী বায়ু, দেরিতে এলেও ইতিমধ্যে দেশে প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই মৌসুমী বায়ু বলতে কি বোঝাচ্ছে? মৌসুমী বায়ু তো মানে এটা যেটা আমরা মৌসুমারি যে বায়ু, সেটাই। এবারকার আবহাওয়া তো আমি মনে করি খুব সহনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে খুব গরমও না, শীতও না, নাতিশীতোষ্ণ পর্যায়ে হচ্ছে। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এখনো আমাদের সিলেটে বা বাংলাদেশে কোথাও বন্যা হয়ে ওঠে নাই। হয়তো আমাদের আগাম বন্যায় কিছুটা গরমে অতিষ্ঠ গরমও না, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আরো অন্য খবর যাই। কানাইঘাটে পুকুরে 2
ডুবে 2 শিশুর মৃত্যু, এটা কিন্তু অহরহ হচ্ছে, কিন্তু এই এটা সচেতনতা এটা হচ্ছে কি আমাদের তো এটা তো গার্জিয়ান পর্যায়ে সচেতনতা প্রয়োজন। আর বিশেষ করে পুকুর থাকলে পাশ দিয়া এখন তো কম দামে প্লাস্টিকের নেট পাওয়া যায়, ওইটা বেড়া দিয়ে রাখলে তো বাচ্চারা দ্রুত পড়ার সম্ভাবনা নাই। ছোট্ট একটা দিক আপনি আলোচনা করলেন, এটা একটা ভালো একটা সচেতনামূলক একটা সচেতনতার কোনো বলা বিকল্প যায়। নাই। তো আমরা চাইবো যে যার যেখানে পুকুর আছে আপনি এটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখবেন অন্তত পক্ষে। একটা কথা বলে না যে মানে সাবধানতার মার নেই, আগে সাবধান থাকবেন। একটি চমৎকার খবর একটা আছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনি, বাস্তবায়ন কতটুকু জানি না। ইসলামিক ইউনিভার্সিটি এলুমিনাই সভায় এমপি ইমরান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়। সেটাই তো আসলে কথাগুলো পেশার মধ্যে অত্যন্ত সত্য, কিন্তু এটা কি সম্ভব এই যুগে? সম্ভব, এই জন্য সম্ভব পৌঁছে গেছে যদি দেশে স্থিতিশীল সরকার থাকে আর জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাওয়ার বিধানটা স্থায়ীভাবে চলমান থাকে, তাইলে আর মানে অনির্ধারিত ভাবে কেউ রাজনীতি করার প্রয়োজন নাই। যখন সিজন আসবে, নির্বাচনের সিজন আসবে, যে যে আদর্শ লালন করি আপনি মাঠে জনগণের সাথে যাবেন, হয়তো নেতৃত্ব দেবেন, এতটুকু। এর বাইরে তো কথায় কথা আপনার রাজনীতি করার দরকার। আসলে আপনি পেশার মধ্যে আছেন, পেশা নিয়ে ব্যস্ত থাকবেন। এমপি ইমরান সাহেব যে উনি আমার ক্লাস অত্যন্ত সত্য কথা। উনি, আমি লক্ষ্য করছি যে এত বাধার মধ্যে জনগণ ভোট দিয়ে ওনাকে দিয়েছে, উনি খুব মানে নিবিড় ভাবে এবং সিরিয়াসলি উনার নির্বাচনী এলাকার জন্য ঢাকা এবং মাঠ পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং অনেক বাজেটও নিয়ে আসছে। হ্যাঁ, অনেক বাজেটও নিয়ে আসছে। আর এই দুই উপজেলা তো একটা অভিজাত এলাকা, এই যে গোলাপগঞ্জ একটা প্রবাসী অধ্যুষিত, হ্যাঁ, বিভিন্ন দিক আর্থিকভাবে সচ্ছল একটা এলাকা, এখানে উনি দায়িত্ব পেয়েছেন। এখানে এমপি হয়ে যে দায়িত্বটা নিয়ে কথা বলছেন আর কি, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে দেশের কিন্তু রাজনীতিতে একটা সৌন্দর্য আসবে। অবশ্যই সুন্দর। আরো খবর পড়ে শোনাচ্ছি। সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। পুশিন সীমান্ত হত্যার প্রতিবাদে 6 উপজেলার বিক্ষোভ করা হচ্ছে। এটা 11 দলের উদ্যোগে সারা দেশব্যাপী তারা একটা প্রতিবাদ করেছেন এই বিষয়ের উপর। গতকালকে সারা দেশেই দেশি পালন করা হয়েছে। সেই আমরা চাইবো যে সরকার ব্যর্থ হয়েছে, সরকার ব্যর্থ হলে হবে না, সরকার শক্তি বৃদ্ধি করে সীমান্ত পাহারা জোরদার করতে হবে। বিজিবি যারা আছেন তাদেরকে মানে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়ে প্রয়োজনে জনবল বৃদ্ধি করে, ব্যর্থ হলে হবে না, আমাদেরকে সফল হতে হবে। আসলে স্বাধীন বাংলাদেশ কত ছোট দেশ, তারপরেও কিন্তু বিজেপিরা যে সাহস এবং শক্তি দিয়ে দাঁড়াচ্ছে সামনে, এটা কিন্তু একবারে কিন্তু ফেলে দেওয়ার কথা না। কিন্তু না, ব্যর্থ বলা যাবে না, হয়তো ঘাটতি থাকতে পারে কাজে, আপনাকে ঘাটতি থাকলে সামর্থ্য শক্তি তো আমাদের তুলনামূলকভাবে কম, বিশেষ করে আমাদের সীমান্ত এলাকার শুনে রাস্তাঘাট না থাকায় হ্যাঁ বিজিবিরা কোনো টহল দিতে পারছেন না, কাজ করতে অসুবিধা হচ্ছে। এই জন্য সীমান্তটা যেটাকে বলে বর্ডার ক্রস রোড, আমাদের জাফলং, বিছনাকান্দি, এরপর বুলাগঞ্জ, এদিকে এই নামে একটা নতুন প্রকল্প হচ্ছে, এটার নাম হচ্ছে বর্ডার ক্রস রোড, যেটা পর্যটকরাও একসাথে সবগুলো পর্যটন স্পট দেখে বিকালে শহরে আসছে। আপনি দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, আমি একটু বলছি এরকম, এই যে বিজেপির সাথে জনগণ সাহসী ভূমিকা নিয়ে যদি জনগণ যদি এগিয়ে যায় এদের সাথে, তাহলে তারা বিজেপি একটা শক্তি পাবে। এই জন্য এটার ক্ষেত্রে একটা কমিউনিটি পুলিশিং সার্ভিস, পুলিশের বেলায় যেটা আছে, আমার মনে হয় বিডিআর বা বিজিবির সাথে এই ধরনের কমিউনিটি পুলিশিং সার্ভিস তাদের কিছু ভালো লোক এলাকায় করে, ওই যে প্রতি উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে চোরাচালান প্রতিরোধ কমিটি গঠন হয়েছে, বিদ্যমান আছে, কিন্তু বিডিআর তো ওই সীমান্ত এলাকায় অনেকটা অসহায়ের মতো অনেক ক্ষেত্রে থাকেন। তো আমি চাইবো এই ধরনের যুক্ত করা যায়, তাহলে বিজেপি শক্তি সঞ্চার করে আর কি, সাহস বৃদ্ধি হবে। আর শেষ পৃষ্ঠা পড়ে শুনছি, আমাদের সময় আর বেশি হাতে নেই। সীমান্তে সম্মিলিত টহল বাড়াবে বাংলাদেশ ভারত, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেটা সরকার উদ্যোগে আর কি। শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৈঠকে লস্কর তসলিম, অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 2 দিনে শনাক্ত 3। সরকার বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বাণিজ্য মন্ত্রী, আমরা অন্য পত্রিকায় পড়েছি খবরটি। শিক্ষার্থীদের জ্ঞান ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, এমপি ডক্টর জীবন। বানিয়াচংয়ের এমপি আসলে উনি কোন প্রবীণ একজন মানুষ এবং ডাক্তার, পেশা ডাক্তার, এটাও বলেছেন, এটা সুন্দর কথা। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত,
তো রাজনীতিতে এগুলো সবসময় হয়ে থাকে আর কি। বিশ্বনাথে জামাতের প্রশিক্ষণ কর্মশালা, যে রাজনৈতিক তাদের দলীয় কর্মসূচি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, এমপি নাসির ধীরাই সোনা সিনিয়র সংবাদ নেতা। সিলেট স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শেকিং প্রোগ্রাম, এটা কি আইডিয়ার ওই যে একটা এনজিও যে ওইটা প্রোগ্রাম? এটা পুরোপুরি খবরটা আমরা করতে পারিনি এখনো। এটা সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা ও বিজ্ঞানী উদ্ভাবনী সুন্দর কর্মসূচি, উদ্ভাবনী আইডিয়ার উপরে যে তারা নার্সিং করছেন, কাজ করে যাচ্ছে। একটা বিষয় ওই যে বিশ্বনাথে জামাতের প্রশিক্ষণ কর্মশালা, কারণ নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ না দিলে, হ্যাঁ, এরা তো অনেক, কেউ শিক্ষিত, কেউ অর্ধ শিক্ষিত, সবাই রাজনীতিতে আসেন, এদিকে মনে করেন প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। আমি বিএনপি সহ অন্যান্য দলকে অনুরোধ জানাবো, আপনারা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারি কাজ এবং মাঠ পর্যায়ে কিভাবে দেশকে এগিয়ে নেওয়ার করা যায়, এটার জন্য কর্মসূচি। আসলে প্রত্যেকটি সেক্টরে প্রশিক্ষণের বিকল্প নাই। এই সংবাদপত্র নিয়ে আমরা যারা কাজ করছি, আমাদের যদি প্রশিক্ষণ মাঝে মাঝে হয়, প্রতি মাসে হোক, 6 মাসে হোক, তাহলে কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ সবচেয়ে, এই সাংবাদিকতার তো সরকারি অনেক দপ্তর রয়েছে যারা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে, সরকার অনেক দপ্তর। আর দু একটি খবর পড়েই আমরা শেষ করতে হবে। চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে 8 দপ্তরের কার্যক্রম। খুব রিস্কি অবস্থায় একটা দপ্তর চুনারুঘাটে, হবিগঞ্জে। চুনারুঘাট খুবই একটা ঐতিহ্যবাহী এলাকা, এখানে ঝুঁকিপূর্ণ ভবনে 8 দপ্তরের কার্যক্রম চলা ঠিক না। জরুরি ভিত্তিতে এটাকে মানে পরিত্যক্ত ঘোষণা দিয়ে অন্য স্থানে, আরো তো অনেকগুলা টিন শেডের ভবন টবন আছে, বা প্রাইভেট কোন প্রতিষ্ঠান ভাড়া নিয়ে হলেও ঝুঁকি নিয়ে কাজ করা ঠিক না। আগে মানুষকে বেঁচে থাকতে হবে, জীবন এবং জীবিকা হইলে আগে, তারপরে অন্য কিছু। এই ধরনের সিলেট কোর্টে দেখছে না, একটা বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে নির্মাণকালীন, পরে অসুবিধা হওয়ার কারণে। এই ধর হতে পারে, এই যদি হয়ে থাকে তাহলে নিরাপদ স্থানে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ ভাই। আরেকটি খবর পড়ে শেষ করবো। মৌলভীবাজারে গণধর্ষণ মামলার রহস্য উদ্ঘাটন, 2 আসামি স্বীকারোক্তির জবানবন্দি। এই ধর্ষণ শুনলেই গা শিউরে উঠে। এই যে রামিসা হত্যার যে 1 মাসের মধ্যে রায় হয়ে গেল, আমি মনে করি যারা আছেন সবাই সতর্ক হয়েছে, এবং পুরনো ফাইল গুলো এইটা সূত্র ধরে হচ্ছে, সব ফাইল টানা হচ্ছে, কেউ রেহাই পাবেন না। এই জন্য নারী এবং শিশুর প্রতি আমাদেরকে মানবিক গুণাবলীর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এর বাইরে কেউ চিন্তা করলে চলবে না। আমি মনে করি। অনেক ধন্যবাদ রহিম ভাই। সারা দেশে সরকার কর্তৃক এখন যে গাছ লাগানোর একটা চলছে আর কি, বৃক্ষরোপণ কর্মসূচি, এর একটি কথা তুলে ধরেই আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করব। এটাকে কিভাবে আপনি সরকারের এই পদক্ষেপটাকে আপনি নিচ্ছেন? গাছ আসলে পরামর্শ আছে, মায়া দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, গাছের কোনো বিকল্প নাই। এই গাছ রোপণের বেলা আমার ডিস্ট্রিক্ট ফরেস্টে গিয়েও বলেছিলাম যে শুধু কাঠের গাছ লাগালে আমাদের কার হবে না, ফলের গাছ লাগাতে হবে। মানুষের খাদ্য প্রাপ্তির পাশাপাশি পশু পাখিরা বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের দেশ থেকে, সাইবেরিয়ায় চলে যাচ্ছে। আগের মতো পাখির ডাক শুনে ঘুম ভাঙে না। এই জন্য পাখির খাবারের জন্য হলেও রাস্তার দুধারে তালের গাছ, খেজুরের গাছ, জামের গাছ, আমাদের যে সিলেটি অনেক যাতে হারিয়ে যাওয়া ফলমূলের গাছ, এগুলো লাগাতে হবে। ডেওয়া ডেপল এগুলো তো নাই, হারিয়ে গেছে। এরপরে আমাদেরকে বনজ যে ঔষধি গাছের দিকে মনোনিবেশ করতে হবে। যেমন একটা বাড়িতে যদি একটা নিমের গাছ থাকে, একটু ডাক্তার, সে বাতাস যায়, সেটাও মানুষ এই বাড়ি থেকে রোগ জীবাণু তাড়িয়ে ফেলে। এই নিমের গাছ লাগাতে হবে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে যে ফলজ, বনজ এবং ঔষধি গাছের ছাড়া। বনজটা এখন কমিয়ে আনতে হবে। ঔষধি এবং ফলের গাছ রোপণে সরকারকে আমরা বিনীত অনুরোধ জানাই। শুধু গাছ রোপণ নয়, আসুন আমরা ফলের গাছ, ঔষধি গাছ রোপণ করে। প্রিয় দর্শক, আমরা শেষ করবো। আপনার দর্শক কিন্তু সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা বাড়ির আশেপাশে খালি জায়গা না রেখে সবাই মিলে আপনারা গাছ রোপণ করেন। কাঁঠাল খাওয়ার পরে আপনি বিচিটা ফেলে দিবেন না, ওইটা দিয়ে একটা চারা রোপণ করেন। জাম খাইয়ে বীজ ফেলে দিবেন না, ওইটা দিয়ে চারা রোপণ করেন। হ্যাঁ, এই জন্য এইভাবে ব্যক্তি পর্যায়ে উন্নতি মানে আমাদের এলাকার উন্নতি, জাতীয় উন্নত এবং বাংলাদেশ উন্নত হওয়া। এই জন্য আসুন, স্বাধীনতার এত বছর পরে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে বেসিক বিষয় আমরা সবাই মিলে এক হয়ে, এটাই আমার আজকের দিনে আহ্বান।
এবং শ্রোতাবৃন্দ যে দীর্ঘ সময় আমাদের কথাগুলো শুনেছেন, সময় ব্যয় করে, তাদেরকে আমার পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলছি, গাছ আমাদের শ্বাস নিঃশ্বাসের হচ্ছে কর্ম জায়গা, মূল জায়গাটা। শ্বাস নিঃশ্বাস স্বস্তির ভাবে ফেলতে গেলে গাছের প্রয়োজন আছে। তাছাড়া ফলমূল ইত্যাদি ঔষধি গাছ নিয়ে কথা বললেন। এইভাবে যদি সরকার এগিয়ে আসে, জনগণ সম্পৃক্ততা থেকে তার সাথে, তাহলে একটা সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার একটি বাংলাদেশ হবে। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। শেষ কথার আগেই একটা কথা বলে যাই, যেমন প্রতিদিন বলে থাকি, যাদের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। আজকে আমাদেরকে লক্ষ্মীপুরের একটি প্রতিষ্ঠান আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর সহযোগিতা করলো, স্পন্সর করে তারা, তাদের প্রতি আমি এই প্রতিষ্ঠানকে আলাদা ধন্যবাদ দিই। দেখেন, উনি লক্ষ্মীপুর থেকে আমাদের সিল টিভির প্রতি আন্তরিক বা সদয় হয়ে উনি স্পন্সর করে যাচ্ছেন, উনার প্রতি স্পেশালি। তাহলে আমি আবার একটা কথা বলি, আমরা আমাদের অনুষ্ঠান যারা শুনছে তাদের ব্যক্তিগত বিজ্ঞাপন বা তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান, তাহলে সিল টিভির সাথে আপনারা জোগাড় করেন। খুব স্বল্প ব্যয়ে আমাদের এই আপনাদের এই প্রচারটা আমরা করে থাকি। দর্শক বৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ জানাই, সিল টিভি একটা মানসম্পন্ন চ্যানেল, আপনারা সবাই বিজ্ঞাপন দিয়ে তার মানে চলার পথে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। আজ আর নয়, আসসালামু আলাইকুম।